জাতীয় সংসদ, পুলিশ ও সেনা দপ্তর সহ জাতীয় গুরুত্বপূর্ণ স্থানে জঙ্গি হামলার আশঙ্কা করছে বাংলাদেশের পুলিশ। এই হামলা করতে পারে চাকরিচ্যুত 2 সেনা সদস্য। এমন হামলা ঠেকাতে জরুরি ভিত্তিতে সতর্ক করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য 23 এপ্রিল পুলিশ সদর দপ্তর থেকে সংশ্লিষ্ট 14টি দপ্তরে একটি চিঠি দেওয়া হয়েছে। এই খবরটি এমন এক সময় এসেছে যখন এরই মধ্যে গণমাধ্যমে খবর বেরিয়েছে বাংলাদেশের বিমান বাহিনীর কিছু সদস্যের সঙ্গে পাকিস্তানের জঙ্গি সংগঠন তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি এর যোগাযোগ আছে। বিগত অন্তর্বর্তী সরকারের আমলে আওয়ামী লীগ আমলের জঙ্গি দমনের অভিযানগুলোকে নাটক বলে অভিযোগ করা হতো। ইউনূস প্রশাসন বুক ফুলিয়ে বলতো বাংলাদেশে কোনো জঙ্গি নেই। ইউনূসের আমলে জেল ভেঙে কিংবা জামিনে 450 জঙ্গি মুক্ত হওয়ার পর বলা হয়েছিল দেশে জঙ্গি নেই, আছে শুধু ছিনতাইকারী। অথচ নতুন সরকার দায়িত্ব নেওয়ার 2.5 মাসের মধ্যে জঙ্গিদের মধ্যে চাকরিচ্যুত সেনা সদস্যের সন্ধানই পাচ্ছে না। দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে হামলার আশঙ্কা করছে সেই পুলিশই। নতুন ভাবে জঙ্গিবাদের বিস্তার করতে দেওয়ার জন্য গত প্রশাসনে যারা কাজ করেছিল তাদেরকে আইনের আওতায় আনা হবে। আর যদি না হয় তাহলে রাষ্ট্রীয় নিরাপত্তাকে এভাবেই হুমকির মধ্যে রেখে দেওয়া হবে না। বাংলাদেশের জঙ্গি তৎপরতার অভিযোগে 2003 সাল থেকে 2023 সাল পর্যন্ত মোট 9টি সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছিল। এর মধ্যে 2003 সালে প্রথম সংগঠন হিসেবে শাহাদাতি আল হিকমাকে নিষিদ্ধ করা হয়েছিল। সবশেষ 2023 সালের 9 আগস্ট জামাতুল আনসার ফিল হিন্দাল সারাকিয়াকে নিষিদ্ধ করা হয়। 23 এপ্রিল পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো চিঠিতে দেখা যাচ্ছে নিষিদ্ধ সংগঠনের সদস্য ইশতিয়াক আহমেদের বেশ কয়েকটি নাম আছে। তিনি স্বামী বা আবু বক্কর কিংবা আবু মোহাম্মদ নামেও পরিচিত। চিঠিতে জানানো হয়েছে এই ইশতিয়াক আহমেদের সাথে চাকরিচ্যুত 2 সেনা সদস্যের নিয়মিত যোগাযোগের তথ্য পুলিশ জানতে পেরেছে। শুধু যোগাযোগের তথ্যই নয়, ভয়ঙ্কর কিছু তথ্য পেয়েছে পুলিশ। চিঠিতে স্পষ্টভাবে বলা হয়েছে তারা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থানগুলোতে হামলা চালাতে পারে। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থান বলতে জাতীয় সংসদ, বাংলাদেশ পুলিশ বা সেনা সদস্য কিংবা এদের স্থাপনাগুলো, ধর্মীয় উপাসনালয়, বিনোদন কেন্দ্রগুলো, শাহবাগ চত্বরের কথা উল্লেখ করা হয়েছে চিঠিতে। পুলিশ বলছে হয় বোমা বিস্ফোরণ ঘটাতে পারে কিংবা দেশীয় ধারালো অস্ত্র অথবা আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা করতে পারে বলে পুলিশ জানতে পেরেছে। চিঠিতে এসব গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তা জোরদারের ব্যবস্থা নিতে বলা হয়েছে। এছাড়া নজরদারি বাড়ানোর পাশাপাশি ওই 2 চাকরিচ্যুত সামরিক সদস্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বলা হয়েছে। চিঠিতে এই 2 সামরিক কর্মকর্তার তথ্য এবং ছবিও যুক্ত করা হয়েছে। এদের একজনের নাম রাহেদ হোসেন মাহিদ এবং আরেকজনের নাম রাকিব হোসেন। দর্শক, পুলিশের এমন কড়া সতর্কবার্তার একদিন আগেই গণমাধ্যমের খবর হলো আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি এর সাথে গোপন সম্পর্কের অভিযোগ পাওয়া গেছে বাংলাদেশের বিমান বাহিনীর কিছু সদস্যের। ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজে এই খবর ছাপা হয়েছে। এই খবরে বলা হয়েছে টিটিপির সাথে সংশ্লিষ্টতার অভিযোগে বাংলাদেশের বিমান বাহিনীর অন্তত 10 জন সদস্যকে আটক করা হয়েছে এবং অনেককে নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে দেশের সকল বিমান ঘাঁটি এবং আকাশ প্রতিরক্ষা ইউনিটগুলোতে ফুল অ্যালার্ট বা সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে বলেও রিপোর্টটিতে উল্লেখ করা হয়েছে। রিপোর্টটিতে উল্লেখ করা হয়েছে গোয়েন্দা তৎপরতা শুরুর পরপরই 9 থেকে 10 জন সদস্য পালিয়ে যায়, যাদের মধ্যে 4 জন পাকিস্তান, পর্তুগাল, তুরস্ক এবং নিউজিল্যান্ডে চলে গেছে বলে সন্দেহ করা হচ্ছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় বিমান বাহিনীর নিচু পদের সদস্যদের মোবাইল ফোন জব্দ করা হয়েছে এবং সকল বেসামরিক কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে। বলা হয়েছে 2026 সালের এপ্রিল মাসের মাঝামাঝি সময় বাংলাদেশ বিমান বাহিনীতে পরিচালিত একটি সপ্তাহব্যাপী ঝটিকা অভিযান দেশে এবং দেশের বাইরে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। আটককৃতদের মধ্যে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার এবং টেকনিক্যাল স্টাফদের উপস্থিতি এই উদ্বেগকে আরো বাড়িয়ে দিয়েছে। কারণ উগ্রবাদীরা বিমান বাহিনীর স্পর্শকাতর প্রযুক্তি এবং কৌশলগত তথ্যে অ্যাক্সেস পাওয়ার চেষ্টা করেছিল। দর্শক, টিটিপির কারণে দক্ষিণ এশীয় অঞ্চলে নতুন আঞ্চলিক টানাপোড়েন তৈরি হওয়ার আশঙ্কা গত বেশ কিছুদিন ধরেই করা হচ্ছিল। বিশেষজ্ঞরা মনে করেন
টিটিপি যদি বাংলাদেশে তাদের নেটওয়ার্ক তৈরি করতে সক্ষম হয়, তবে তা হবে দক্ষিণ এশীয় যুদ্ধের ইতিহাসে এক বিশাল কৌশলগত পরিবর্তন। তবে দ্য সানডে গার্ডিয়ানে ছাপা হওয়া এক প্রতিবেদনে বলা হয়েছে, টিটিপি জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে বেশ কয়েকজন বিমান কর্মীকে আটক করেছে বলে গণমাধ্যমে প্রকাশিত খবরের পর বাংলাদেশে কোনো উপস্থিতি অস্বীকার করেছে এবং বাংলাদেশ বিমান বাহিনীর সঙ্গে সম্পৃক্ততার দাবি উড়িয়ে দিয়েছে। দর্শক, টিটিপি অস্বীকার করলেও এরই মাধ্যমে বিশ্ব মিডিয়ায় অনেকগুলো খবর বেরিয়েছিল। টিটিপির হয়ে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে বেশ কয়েকজন বাংলাদেশি মারা গেছে। বাংলাদেশিরা যে তেহরিকে তালিবান পাকিস্তান বা টিটিপির হয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতে যায়, সেটা নিয়ে গত বছরের 7 ডিসেম্বর দ্য ডন বিশাল এক প্রতিবেদন প্রকাশ করেছিল। তার আগে গত বছরের 30 সেপ্টেম্বর বাংলাদেশ পুলিশের তখনকার আইজি বাহারুল আলম সাংবাদিকদের বলেছিলেন, বাংলাদেশিদের মধ্যে কেউ টিটিপিতে যোগদানের চেষ্টা করছে কিনা তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দর্শক, 2007 সালে পাকিস্তানে শরিয়া শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বায়তুল্লাহ মেহসুদের নেতৃত্বে গঠিত হয় তেহরিকে তালিবান পাকিস্তান বা টিটিপি। মূলত পাকিস্তান সরকারের মদদে যেসব যোদ্ধা আফগানিস্তানের সোভিয়েতের বিরুদ্ধে ও ভারতের কাশ্মীরে লড়াই করেছিল, তারাই যখন পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধকে সমর্থন জানায়, তখন পাকিস্তান সরকারের বিরুদ্ধে চলে যায়। আফগানিস্তানে মার্কিন হামলা শুরু হওয়ার পর এসব যোদ্ধারা আফগান তালেবান, আল কায়দা ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের পাকিস্তানে আশ্রয় দেওয়া শুরু করে। পাকিস্তান সরকার যখন এক পর্যায়ে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা শুরু করে, তখন কয়েকটি সশস্ত্র গোষ্ঠী একত্রিত হয়ে 2007 সালে গঠন করে টিটিপি। বর্তমানে আন্তর্জাতিকভাবে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে স্বীকৃত টিটিপি তৎকালীন তালেবান প্রধান মোল্লা ওমরকে তাদের আধ্যাত্মিক নেতা হিসেবে ঘোষণা করে এবং সংগঠনটিকে তালেবানের একটি শাখা হিসেবে দেখা হয়। পাক আফগান সীমান্তের দুই পাশে রয়েছে এই সন্ত্রাসী সংগঠনটির শক্তিশালী অবস্থান। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে হত্যা করার দায় স্বীকার করেছে টিটিপি। সংগঠনটির বেশ কয়েকটি আত্মঘাতী হামলায় পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাশাপাশি বিপুল পরিমাণে সাধারণ মানুষেরও প্রাণহানি ঘটে। গত বছরের 26 সেপ্টেম্বর খাইবার পাখতুনখোয়ার কারাক জেলায় টিটিপির বিরুদ্ধে বড় পরিসরে সন্ত্রাস বিরোধী অভিযান শুরু করে পাকিস্তান সেনাবাহিনী। উত্তর পাকিস্তানের এই জেলাটি দীর্ঘদিন ধরে জঙ্গিবাদের কবলে থাকা অশান্ত একটি অঞ্চল। টিটিপির 17 জন সদস্য নিহত হওয়ার মধ্য দিয়ে এই অভিযানটি শেষ হয়েছিল। নিহতদের মধ্যে একজনের নাম ছিল ফয়সাল হোসেন। 22 বছর বয়সী এই যুবক ছিলেন বাংলাদেশি নাগরিক। ফয়সালের বাড়ি মাদারীপুর সদরের কালিকাপুর ইউনিয়নের ছোট দুধখালি। তার পরিবার জানতো সে দুবাইতে কাজ করে। তার মৃত্যুর পরই কেবল তারা জানতে পারে যে সে পাকিস্তানে প্রবেশ করে টিটিপিতে যোগ দিয়েছিল। দর্শক, বাংলাদেশে আওয়ামী লীগ সরকার আমলে জঙ্গিবাদ দমনে ব্যাপক তৎপরতা ছিল, কিন্তু আওয়ামী লীগের পতনের পর একদিকে জঙ্গিদের কেজি দরে জেল থেকে ছাড়া হয়, অন্যদিকে ইউনূস প্রশাসনের বড় কর্তারা আওয়ামী লীগের ওইসব অভিযানকে জঙ্গি নাটক বলে মন্তব্য করেন। এমনকি ইউনূস আমলে পুলিশের বড় কর্তা বলেছিলেন, বাংলাদেশে কোনো জঙ্গি নেই, যা আছে তা হলো ছিনতাইকারী। অথচ ইউনূসের আমলে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে মার্কিন দূতাবাসের কর্মকর্তারা জঙ্গিদের নিয়ে সতর্ক করেছিলেন। কিন্তু আনসারুল্লাহ বাংলা টিম, জামাতুল আনসার, হিন্দাল সার্কিয়ার মতো নিষিদ্ধ সংগঠনগুলোর নেতারা ইউনূসের আমলে মুক্তি পেয়েছিল। শুধু মুক্তি পায়নি, অন্তর্বর্তী সরকার অনেক উপদেষ্টার সাথে ছিল তাদের ঘনিষ্ঠতা। ইউনূস সরকার বিদায়ের 2.25 মাসের মধ্যে পুলিশ সদর দপ্তর থেকে চিঠি দিয়ে জানানো হলো জঙ্গিরা এখন ভয়াবহ হামলা চালাতে পারে। প্রশ্ন হলো, এমন উদ্বেগ তৈরির মতো পরিস্থিতি যারা তৈরি করেছিলেন তারা কি ধরাছোঁয়ার বাইরে থেকে যাবেন? জেল পলাতক 79 জঙ্গি কি এখনো ধরাছোঁয়ার বাইরে থেকে যাবে? যেখানে বিনা বিচারে বহু মানুষ গত 2 বছর ধরে জেল খাটছে, সেখানে ফাঁসির দণ্ডপ্রাপ্ত 9 জঙ্গি এখনো জেলের বাইরে থাকে কিভাবে? এসব ভয়ঙ্কর জঙ্গিদের বাইরে রেখে জাতীয় নিরাপত্তাকে আদৌ নিশ্চিত করা যাবে? আবার জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখে পাকিস্তানের সাথে বিমান চলাচল স্থগিত করা হয়েছিল, কিন্তু ইউনূস সরকার আমলে ঘটা করে আবার চালু করা হয় বিমান চলাচল।
বাংলাদেশ থেকে জঙ্গি কাজে অংশ নিতে পাকিস্তান যাচ্ছে এমন তথ্য পাওয়ার পরও কেন এখনো দেশটির সাথে বিমান চলাচল অব্যাহত রাখা